আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল এর সমাধান দিব। তো 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি কি রয়েছে এটি আমরা আগে দেখব। এটার একদম অ্যানালাইসিস করব, একদম কি বলে এটাকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করব, করে আমরা প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তো দেখো কি বলা আছে। এটা 6 নম্বর অঙ্কে দেওয়া আছে আল হাসান হলো 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 15 লাখ টাকা এবং ব্যাংক জমা 7,20,000 টাকা নিয়ে আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। এটা আগের বইতে সাকিব আল হাসান ছিল। তো সাকিব আল হাসান এখন আওয়ামী লীগের দোসর হওয়ার কারণে হয়তো সাকিব নামটা উঠে গেছে। এটা হতে পারে, যাই হোক, এগুলো নিয়ে তর্কে না যাই। হ্যাঁ, এটা সংস্কার হয়ে গেছে। তো এটা নগদ 15 লাখ টাকা এবং 7,50,000 টাকা ব্যাংকে জমা রয়েছে। এটার উপর ভিত্তি করে সে একটি ব্যবসা শুরু করলো। তো ব্যবসা শুরু করলো, কি ব্যবসা? রেস্টুরেন্ট ব্যবসা চালু করলো। রেস্টুরেন্টের নাম কি? আল হাসান। ঠিক আছে, এইটাই নাম দিয়েছে। তাহলে প্রতিষ্ঠানের নামও আল হাসান এবং মালিকের নামও আল হাসান। তাহলে তুমি আল হাসান এজ এ প্রতিষ্ঠান এবং মালিক আল হাসান আলাদা। ঠিক আছে। উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। লেনদেনগুলো বলছে, তো লেনদেন না ঘটনা এগুলো আগে বলা যাবে না, কারণ অনেক সময় এখানে লেনদেনের কথা বলে নিচে ঘটনা ঢুকাই দেয়। ঠিক আছে, বা লেনদেন নয় এমন কিছু ঘটনা ঢুকাই দেয়। তো এইটা আমরা পরে দেখি। তো প্রথমটা হলো জানুয়ারির 1 তারিখে যে কাজটা করলো সেটাও একটা লেনদেন হয়ে গেছে। 15 লাখ টাকা নগদ এবং ব্যাংকে জমা 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তার মানে এটি প্রারম্ভিক মূলধন। এই যে নগদ এবং সম্পদ যেটা নিয়ে ব্যবসা শুরু করে, অর্থাৎ যে সম্পদগুলা নিয়ে ব্যবসা শুরু করে সেগুলো হলো প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে নগদ 15 লাখ টাকা এবং ব্যাংক জমা, এটাও একটা সম্পদ, এটাও 7,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এইদিকে নগদ 15 লাখ টাকা, ব্যাংক জমা 7,20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মালিকানা সত্ত্ব, এই দুইটা যোগফল মূলধন হিসেবে 15 লাখ আর 7,20,000 মোট 22,20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। দেখো জানুয়ারি 5 তারিখে কি বলা আছে? গ্রাহকদের সেবা প্রদান করা হলো 75,000 টাকা। গ্রাহকদের সেবা প্রদান করেছো 75,000 টাকা। তার মানে কি? 75,000 টাকা তুমি গ্রাহকদের সেবার বিনিময়ে নিয়েছো। তার মানে তোমার এখানে 75,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং কিভাবে বৃদ্ধি পেয়েছে? সেবা আয়ের বিনিময়ে। তো সেবা আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যদি কোনো আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং ব্যয় হলে সেটা কি হবে? মালিকানা সত্ত্ব হ্রাস করবে। তাহলে এটা আয় হয়ে গেছে। তাহলে একদিকে নগদ টাকা বাড়ছে, অন্যদিকে মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে এটা একটা লেনদেন। জানুয়ারির 9 তারিখে কি বলা আছে? চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান করা হলো 40,000 টাকা। কি প্রদান করছি? ভাড়া। ভাড়া একটি ব্যয়। তো ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, তাহলে মালিকানা সত্ত্ব 40,000 টাকা কমে গেল। আর এই টাকাটা কিভাবে দিয়েছি? চেকের বিনিময়ে দিয়েছি। তো চেক যখন কাউকে দেই তখন ব্যাংকে টাকা কমে, আর কারো কাছ থেকে চেক পাইলে ব্যাংকে টাকা বাড়ে। তার মানে ব্যাংক জমা কমে যাবে এখানে 40,000 টাকা। তাইলে ব্যাংক জমা 40,000 টাকা কমবে। ব্যাংক জমাও একটা সম্পদ, একটা সম্পদ কমে গেল। আর অপরদিকে ভাড়া একটা ব্যয়, ব্যয় হওয়ার কারণে মালিকানা সত্ত্ব কমে গেল। হ্যাঁ, এরপরে জানুয়ারির 11 তারিখে বলা আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা। তাহলে বিজ্ঞাপনও একটা খরচ। বিজ্ঞাপন একটা খরচ বা ব্যয়। ঠিক আছে, এইটা পরিশোধ করছি কিভাবে সে সম্পর্কে কিছু বলা নাই। তার মানে কোনো কিছু উল্লেখ নাই, মানে এটি হলো নগদে। তাহলে 12,000 টাকা নগদ কমে গেছে এবং ব্যয় হওয়ার ফলে মালিকানা সত্ত্ব 12,000 টাকা কমে গেছে। জানুয়ারি 21 তারিখে বলা আছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো 17,000 টাকা। ওকে, তাইলে কি ক্রয় করছি? অফিস সাপ্লাইজ। তাইলে অফিস সাপ্লাইজ এটি একটি সম্পদ। কোন সম্পদ ক্রয় করা হলে ক্রয় হিসাব লেখা যাবে না। ঠিক আছে, ক্রয় হিসাব তখনই লেখা হয় যদি কোনো পণ্য ক্রয় করি তখন। এইখানে অফিস সাপ্লাইজ এটি একটি সম্পদ। সম্পদ ক্রয় করার ফলে আমার একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর অপরদিকে টাকাটা আমরা এখনো পরিশোধ করিনি, মানে বাকিতে কিনেছি। তো বাকিতে কিনলে আমার পাওনাদার বাড়ে। পাওনাদার মানে কি? প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি? দায়। তাইলে একদিকে দায় বাড়লো 17,000 টাকা, অপরদিকে সম্পদ সাপ্লাইজ হিসাব বাড়লো 17,000 টাকা। ওকে, তাহলে জানুয়ারি 28 তারিখে কি বলা আছে? গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান। তাইলে এখানেও সেবা প্রদান করছো, টাকা তোমার আয় হয়েছে।
তাহলে আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল 1,75,000 টাকা। বাট এই টাকাটা তুমি পাওনি, এটা বাকিতে সেবা দিয়েছো। তো বাকিতে সেবা দিলে তাহলে ওই টাকাটা তুমি পাবে এরকম মনে হলে সেটাকে দেনাদার বলা হয় বা প্রাপ্য হিসাব বলা হয়। দেনাদার বা প্রাপ্য হিসাব একই জিনিস। আর দেনাদার বা প্রাপ্য হিসাব এটি হলো সম্পদ। মনে থাকবে, এটা সম্পদ। তার মানে একদিকে প্রাপ্য হিসাব 1,75,000 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে সেবা আয় 1,75,000 টাকা হিসেবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 31 তারিখে বলা আছে অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ করা হলো 10,000 টাকা। অফিস সাপ্লাইসের মূল্য পরিশোধ করছো 10,000 টাকা। তাহলে অফিস সাপ্লাইস এই যে 17,000 টাকা, এই 17,000 টাকা তো বাকিতে কিনেছিলা, তার মধ্যে 10,000 টাকা তুমি পরিশোধ করে দিলা। এই ক্ষেত্রে তাহলে আর বাকি কত থাকলো? 7,000 টাকা থাকলো। তাইলে তোমাকে যদি প্রশ্ন করে যে অফিস সাপ্লাইস এর অপরিশোধিত মূল্য কত, তাহলে তুমি পারবা না। কারণ 17,000 টাকার অফিস সাপ্লাইস ক্রয় করেছো, 10,000 টাকা তুমি পরিশোধ করেছো, তাহলে বাকি রয়েছে কত? 7,000 টাকা। তাইলে এইটা যদি প্রশ্ন করে পারতেই পারো, তাই না? তো আমরা দেখি কি প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্ন বলছে অফিস সাপ্লাইস এর অপরিশোধিত মূল্য নির্ণয় করো। দেখো, এই যে বলতে বলতে চলে আসছে অফিস সাপ্লাইস এর অপরিশোধিত মূল্য। তাইলে 17,000 থেকে 10,000 টাকা বাদ দিলে 7,000 টাকা হবে। এটি হলো অফিস সাপ্লাইস এর অপরিশোধিত মূল্য। হ্যাঁ, আর 9 তারিখে বলা আছে 9 তারিখে খ নম্বর প্রশ্ন বলা আছে 9 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার তৈরি করো। ভাউচার তৈরি করতে হয় আয় এবং ব্যয়ের উপর ভিত্তি করে। তো ব্যয়ের উপর ভিত্তি করে ডেবিট ভাউচার এবং আয়ের উপর ভিত্তি করে ক্রেডিট ভাউচার তৈরি করতে হয়। ঠিক আছে? তাহলে এখানে ভাউচারটা 9 তারিখে কি আছে? দেখো 9 তারিখে এই যে ভাড়া পরিশোধ করেছে। এটা একটা ব্যয়। তাইলে এটা ডেবিট ভাউচার তৈরি করব। তাই না? এটা ডেবিট ভাউচার তৈরি করব। এরপরে গ নম্বর প্রশ্ন বলছে জানুয়ারির ১, ৫, ১১ ও ২৮ তারিখে লেনদেনের সাহায্যে আর্থিক অবস্থার প্রভাব দেখাও। ঠিক আছে? তাহলে কি বলছে? ১, ৫, ১১ ও ২৮ তারিখে লেনদেনের সাহায্যে আর্থিক অবস্থার প্রভাব দেখাইতে বলছে। তাহলে এই আর্থিক অবস্থার প্রভাবটা দেখাইতে হবে কয়টা? ১ তারিখ, ৫ তারিখ, ১১ তারিখ ও ২৮ তারিখ, এই ৪টা লেনদেনে। তাহলে এগুলো প্রশ্নের সমাধান আমরা করে ফেলি। চলো। তাহলে প্রথম হলো দেখো অফিস সাপ্লাইস এর অপরিশোধিত মূল্য নির্ণয় করতে হবে। তাইলে এটা অফিস সাপ্লাইস এর অপরিশোধিত মূল্য কিভাবে? এই জানুয়ারি ২১ তারিখে ধারে অফিস সাপ্লাইস ক্রয় করেছি ১৭,০০০ টাকা, এটা লিখে দিব। আর জানুয়ারি ৩১ তারিখে মূল্য পরিশোধ করেছি ১০,০০০ টাকা, এটা বাদ দিব। ঠিক আছে? তাইলে ১৭,০০০ থেকে ১০,০০০ টাকা বাদ দিলে ৭,০০০ টাকা, এটা এখানে দেখাই দিব। এরপরে খ নম্বর প্রশ্ন বলেছিল যে ৯ তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার তৈরি করো। তো এই যে ৯ তারিখে লেনদেন কি এটা আয় না ব্যয়, এটা আগে দেখতে হবে। যদি আয় হয় তাহলে ক্রেডিট ভাউচার তৈরি করব, আর যদি ব্যয় হয় তাহলে ডেবিট ভাউচার তৈরি করব। তো ৯ তারিখে লেনদেনটা কি ছিল? ভাড়া হিসাব ছিল। ভাড়া হিসাব, এটি একটি ব্যয়। ব্যয় হওয়ার কারণে আমরা ডেবিট ভাউচার তৈরি করেছি। তো ডেবিট ভাউচারের নমুনা ছক আমি বেসিক ক্লাসে দেখাইছি ডেবিট ভাউচার কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে? ওইভাবেই তৈরি করবা। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিবা। আল হাসান হলো প্রতিষ্ঠানের নাম। তারপরে ঠিকানা দিতে হবে। ঠিকানা যেহেতু এই প্রশ্নে নাই, আমার ফাঁকা রাখবো। এখানে ডেবিট ভাউচার বক্সে দিয়ে দিব। বাম পাশে যে কাজগুলো করব, ডেবিট ভাউচার নম্বর এবং হিসাব খাতের নাম, এই দুইটা জিনিস লিখবো। ডেবিট ভাউচার নম্বর ৯ তারিখে ডেবিট ভাউচার নম্বরও দেওয়া নাই, আমার ফাঁকা রেখে দিব। আর হিসাব খাতের নাম, যেহেতু এটা ভাড়া পরিশোধ করেছি এই জন্য লিখবো মাসিক ভাড়া। আর ডান পাশে আসবো তারিখ। তারিখটা ৯ জানুয়ারি ২০২৫ হবে। ৯ জানুয়ারি ২০২৫ এটা হবে ২৫। ৯ জানুয়ারি ২০২৫ হবে। ২০১৭ নয়, ২০১৭ পুরাতন বইতে ছিল। এরপরে গ্রহণকারীর নাম এবং গ্রহণকারীর ঠিকানা। এই যে উপরের অংশটুকু শেষ। এখন আমাদের কি করতে হবে? ক্রমিক নং, খরচের বিবরণ এবং টাকা, এটা দিয়ে একটি ছক কাটতে হবে। ক্রমিক নং ১ দিব। বিবরণ হলো মাসিক ভাড়া প্রদান কত? ৪০,০০০ টাকা প্রদান করেছি। একটাই খরচ হয়েছে ৯ তারিখে, এই একটাই দিয়ে দিলাম, ক্লোজ করে দিলাম ৪০,০০০ টাকা। কথায় লিখে দেব ৪০,০০০ টাকা মাত্র। আর ভাউচারে কিন্তু ৪ জনের সই থাকে। কয়জনের সই থাকে? ৪ জনের। এক হলো ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। সবার ডান পাশে থাকবে গ্রহীতার স্বাক্ষর, তারপরে থাকবে ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপরে থাকবে হিসাব রক্ষকের স্বাক্ষর, এবং সবার বাম পাশে থাকবে ক্যাশিয়ারের স্বাক্ষর। আশা রাখি তোমরা এই জিনিসগুলা একটু খেয়াল করবা। হ্যাঁ, তো এখানে ৪ জনের স্বাক্ষর, এটা জাস্ট স্বাক্ষর দিতে হবে না, তোমাদের এই জিনিসগুলো লিখে দিতে হবে এইভাবে। হ্যাঁ, স্বাক্ষর দেওয়ার দরকার নেই। ওকে, খ নাম্বার চলে গেল। গ নাম্বার বলেছিল
যে 1 তারিখ, 5 তারিখ, 11 তারিখ এবং 28 তারিখের লেনদেনের ভিত্তিতে আর্থিক অবস্থার প্রভাব দেখাও। তাহলে 1 তারিখ কি বলেছিল? নগদ 15,000 টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক জমা 15 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক জমা 7,20,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং দুইটার যোগফল মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 22,20,000 টাকা। তাহলে এটা এইভাবে লিখে দেব আমরা। দেখো, আমরা এই যে হিসাব সমীকরণের বিবরণী ছকের কলাম কিভাবে কাটতে হয় এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি আগে, আমি বিস্তারিত এগুলো বললাম না। সম্পত্তির 3টির আইটেম রয়েছে, নগদ, প্রাপ্য হিসাব এবং ব্যাংক। আর দায়ে কোনো আইটেম নয়, তারপরেও একটা আইটেম লিখে রাখছি, একদম ফাঁকা রাখলে ভালো দেখা যায় না, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এজন্য লিখে রাখছি। এরপর মালিকানা সত্ত্বের জন্য একটা কলাম, মন্তব্যের জন্য একটা কলাম। ঠিক আছে, সমান চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে। অনেক বইতে এখানে দায় প্লাস দায়ের পরে এখানে আরেকটি কলাম দিয়ে প্লাস দেয়, এখানে প্লাস দেওয়ার দরকার নাই। অনেক সময় এখানে মন্তব্য দেয়, উদ্বৃত্ত দেয়, এই জায়গায় এই উদ্বৃত্ত দেওয়ার দরকার নাই। এবং তোমার প্রত্যেকটা লেনদেন কমপ্লিট করার পরে নিচে ব্যালেন্স নামানোর বারবার দরকার নাই। ঠিক আছে, এটা এখন আর দরকার নাই, এগুলো না হলেই চলে। তো এইভাবে করবা। জানুয়ারি 1 তারিখে 15 লাখ টাকা নগদ এবং 7,20,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। তাইলে নগদ 15 লাখ টাকা বৃদ্ধি পাইছে, ব্যাংক জমা 7,20,000 টাকা বৃদ্ধি পাইছে, টোটাল 22,20,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মন্তব্য লিখে দিব মূলধন আনয়ন, কারণ যেটি মালিকানা সত্ত্বের ঘরে আসবে সেখানে মন্তব্য বাধ্যতামূলক। তারপরে 5 তারিখে বলেছিল কি, গ্রাহকদের সেবা প্রদান করেছে, তার মানে নগদ 75,000 টাকা বৃদ্ধি পাইছে আর সেবা আয়ের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ 75,000 টাকা বৃদ্ধি পেয়ে দিলাম এবং মালিকানা সত্ত্বে 75,000 টাকা বৃদ্ধি পাবে, এখানে লিখে দিব সেবা আয় হিসাব। এরপরে কি বলা আছে? 11 তারিখে বলা আছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 12,000 টাকা, তার মানে খরচ হয়েছে, খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় আর নগদ টাকা কমে গেছে, এই ক্ষেত্রে এখানে নগদ টাকাও হ্রাস পাবে। তাহলে 12,000 টাকা নগদে মাইনাস করে দিব এবং মালিকানা সত্ত্ব থেকে 12,000 টাকা নগদ মাইনাস করে দিব, দুইটা যোগ এখানে মন্তব্য লিখে দিব বিজ্ঞাপন ব্যয়। এরপরে কি রয়েছে? 28 তারিখের লেনদেনটা রয়েছে, গ্রাহককে ধারে 1,75,000 টাকা সেবা প্রদান করলো। তো ধারে কোনো কিছু প্রদান করলে তার কাছ থেকে টাকা পাবে, টাকা পাবে এরকম হলে প্রাপ্য হিসাব তৈরি হয়। তাহলে 1,75,000 টাকা প্রাপ্য হিসাব তৈরি হলো। অপরদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলো সেবা আয়ের কারণে। তাহলে প্রাপ্য হিসেবের ঘরে 1,75,000 দিব এবং সেবা মালিকানা সত্ত্বের ঘরে 1,75,000 টাকা বৃদ্ধি পাবে, সেবা আয় হিসেবে মন্তব্য লিখে দিব। তাইলে এখন অ্যাডজাস্টমেন্ট করব। এই দেখো, 15 লাখের সাথে 75,000 যোগ করব, 12,000 মাইনাস করব, টোটাল হবে 15,63,000। এবার 1,75,000 একটা রয়েছে, 1,75,000 লিখবো। 7,20,000 একটা রয়েছে, 7,20,000 একটাই লিখবো। প্রদয় হিসাব ফাঁকা আছে, ফাঁকাই থাকবে। মালিকানার সাথে 22,20,000 এর সাথে 75,000 যোগ করব, 12,000 বিয়োগ করব, 1,75,000 যোগ করব, টোটাল হবে 24,58,000। এখন 15,63,000, 1,75,000, 7,20,000 টোটাল যোগ করলে 24,58,000 টাকা হবে। ঠিক আছে, আর এই পাশে 24,58,000 টাকাই রয়েছে। তাহলে আমার প্রশ্নে কি চাইছিল? হিসাব সমীকরণের প্রভাবটা দেখাইতে বলছিল, তো আমরা হিসাব সমীকরণের প্রভাবটা দেখাই নিলাম। ওকে, তো এভাবে আমরা প্রভাব দেখাই নিছি। তাহলে এইটাকে আমরা দেখাই নিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের দুই পাশে মিলে গেল। এই পর্যন্তই আজকে ক্লাসে আলোচনার বিষয় ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে